নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন গল্পের আসর। আর আমাদের চ্যানেলে ইতিমধ্যে এসে গেছে গোয়েন্দা রুদ্রদার রহস্য রোমাঞ্চ সিরিজ। আমাদের গল্পের ভাণ্ডার পেয়েছে ফেলুদা, ব্যোমকেশ কাকাবাবুর মতো শ্রদ্ধেয় চরিত্র। এবার আপনারা শুনে দেখুন রুদ্রদার বেশ কিছু রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার সিরিজ। আর সিরিজের 3টি গল্প ইতিমধ্যেই আমাদের চ্যানেলে এসে গেছে, তাই সেইগুলো শুনে আসার সাদর আমন্ত্রণ জানালাম। এই রকম রুদ্রদার সাথে আরও রহস্যের জট ছাড়াতে আর বহু অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে সাবস্ক্রাইব করে দিন আমাদের পরিবার। চলুন শুরু করা যাক লেখক রূপম রায়ের কলমে রুদ্রদা ও আনুবিস চুরির রহস্য। আচ্ছা দি, তুই তো অনেকদিন ধরে এই একটা বই পড়ছিস দেখলাম। কি বই রে ওটা? শোন, এখন লেখালেখি করা শুরু করেছি, তাই গল্প লিখতে গেলে নিজের নলেজটাও একটু বাড়াতে হয়। তোর মতো নাকি কেস পেলেই খালি রুদ্রদার সঙ্গে টই টই। টপিক চেঞ্জ করিস না তো, বল না ওটা কি বই। রুদ্রদা পাশের ঘরেই ছিল। আমাদের কথা কাটাকাটির শব্দ শুনে এই ঘরে এসে বলল, সকাল সকাল তোদের জ্বালায় বাড়িতে থাকা দায় হয়েছে। এমনিতে হাতে একটা তেমন মাথা খাটাবার মতন কেস পাচ্ছি না, তো মনটা ভালো নেই। আবার তার মধ্যে উঠতে না উঠতেই তোদের এই কীর্তন। দেখো না রুদ্রদা, কখন থেকে বলছি ওই বইটার নাম কি, কিছুতেই বলল না। রুদ্রদা একটু হাঁফ ছেড়ে বাঁচল আর বলল, ও ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, দি আমার একটা পুরনো সংগ্রহ করা বই পড়ছে, নাম মিস্ট্রিজ অফ এনশিয়েন্ট ইজিপ্ট। দারুণ হিস্টোরিক্যাল একটা বই। প্রাচীন ইজিপ্টের অনেক না জানা তথ্য আছে বইটাতে। প্রাচীন ইজিপ্টের কথাটা শোনা মাত্র দ্বিগুণ উৎসাহে বললাম, যেমন যেমন কিছু একটা ঘটনা বলো। শোন, ইতিহাসের পাতায় মমির কথা শুনেছিস তো, কিন্তু ভাব এত হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রা ঠিক কতটা উন্নত হয়েছিল চিকিৎসা বিজ্ঞানে, যে ফেরাওদের দেহ আজও খুলে দেখলে দেখা যাবে তাদের দেহে কোনো পচন ধরেনি। আর যেমন ধর পিরামিড, তখনকার দিনে তো এত বড় বড় যন্ত্র সব ছিল না, কিন্তু এত কঠিন ফিজিক্সের মেজারমেন্ট আর ইঞ্জিনিয়ারিংয়ের হিসাব না জেনেও ওরা এত সুন্দর সুন্দর পিরামিডগুলো বানিয়ে ফেললো কিভাবে। আর তোদের এও জানা উচিত, প্রাচীন মিশরীয়রা কিন্তু অনেক রকম দেবদেবীর পুজো করত। যেমন ওরা বিড়াল, কুকুর, শিয়াল, কুমির, আরও অনেক অপদেবতার পুজো করত। আরও অনেক কিছু জানার আছে, বুঝলি? অবন্তিদি একটু হেসে বলল, এই গোবর পোড়াটার মাথায় ঢুকবে? ওকে আমি বইটা দেবো একদিন, পড়ুক, ভালো লাগবে। আমার পড়া প্রায় শেষের দিকে, বুঝলি রুদ্র? তা দি কোন জায়গাটা সব থেকে মনে ধরল বইয়ের? দি একটু ভেবে নিয়ে বলল, হ্যাঁ, আনুবিসের জায়গাটা দারুণ ইন্টারেস্টিং কিন্তু। আর তুতেনখামেনের সমাধি আবিষ্কারের পর ঘটে যাওয়া ঘটনাগুলো। আমি এইসব কি বুঝতে পারছিলাম না, তাই বললাম, রুদ্রদা আনুবিস কি? রুদ্রদা একটু ভেবে বলল, বললাম না, প্রাচীন মিশরীয়রা অনেক দেবদেবীর পুজো করত। আনুবিসকে ওরা বলতো গড অফ ডেথ, যার পুরো শরীর একটা মানুষের মতন হলেও তার মাথাটা ছিল শিয়ালের। কথাটা শেষ করার আগেই ফোনটা বেজে উঠল। রুদ্রদা ছুটে গিয়ে ফোনটা তুলে নিল। তারপর, হ্যালো, রুদ্রশঙ্কর রায় স্পিকিং। হ্যাঁ বলুন শান্তনুবাবু, এক্ষুনি বেরোতে হবে? খুব জরুরি দরকার? আচ্ছা 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 আচ্ছা, আমি আসছি যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা, আপনি গাড়ি পাঠালে তো ভালোই হয়। বেশ বেশ, রাখুন। রুদ্রদা রিসিভারটা নামিয়ে রেখে বলল, চলনি, তৈরি হয়ে নে। একটা অকশন হাউসে চুরি, কয়েক লাখ টাকার একটা দামি পাথরের মূর্তি খোয়া গেছে। রাখালবাবু গাড়ি পাঠাচ্ছেন নিশ্চয়ই। দাঁড়াও দাঁড়াও, আমি তৈরি হয়ে আসি। আমিও রুদ্রদা তৈরি হতে হতেই গাড়ির শব্দ পেলাম। গাড়ি বাড়ির নিচে এসে হর্ন দিল। অবন্তিদিও খালি বসেছিল। ও আজ আমাদের সাথেই যাচ্ছে এই কেসটায়। আমরা তৈরি হয়ে নিচে গিয়ে দেখলাম শান্তনুবাবুর পুলিশ জিপ দাঁড়িয়ে আছে। আমরাও উঠে পড়লাম। গাড়ির চালক
এক নতুন হাবিলদার, তাই জন্য আর রুদ্রদাকে কোনো প্রশ্ন করল না। ছেলেটির গাড়ি চালানোর হাত বেশ ভালো। বড় রাস্তায় উঠে গাড়ি জোরে টেনে সে পাটুলির দিকে এগিয়ে চলল। এখন রাস্তায় বেশ জ্যাম নেই, খালি রাস্তা, তাই বলেই হয়তো ছেলেটি খুব তাড়াতাড়ি পৌঁছে দিল আমাদের। অকশন হাউসটা বেশ বড় ধরনের দেখলাম। একটা বড় দোতলা বাড়ি, তার নিচের তলায় সব জিনিসপত্র রাখা। নিচে অল্প লোকও চোখে পড়ল আমাদের। বুঝলাম নিচের তলায় অফিস, আর উপরে হয়তো বাড়ির মালিক নিজে থাকেন। ভিতরে আসতেই চোখে পড়ল এদিক ওদিক সাজানো বহু পুরনো অ্যান্টিকের জিনিস। রুদ্রদা আমার একটা ছোট হলঘরের মতো জায়গা দেখিয়ে বলল, দেখনি, ওইটা হলো অকশন রুম, ওখানেই জিনিস কেনা বেচা হয়, বুঝলি? এদিকে আগেও এসেছি, কিন্তু দোকানটা চোখে পড়লেও কোনোদিন আমাদের ভিতরে ঢোকা হয়নি। আজ বাইরে বেশ কয়েকজন পুলিশ পাহারা দিচ্ছে। আমরা ভিতরে গিয়ে দেখি শান্তনুবাবু সেখানে এক সোফার উপর বসে অন্য একজন মানুষের সাথে কথা বলছেন। তার কথা শুনে মনে হলো বাঙালি নন, কারণ তার কথায় হিন্দির টান আছে। মাঝারি গরম, শরীরে দামি মসলিনের কাজ করা পাঞ্জাবি পরেছেন তিনি। বয়স যতদূর আন্দাজ 45 থেকে 50-এর ঘরে। গায়ের রং শ্যামলা, আর মাথা জোড়া এক মস্ত টাক, আর হাতে ধরা একটা সুন্দর কাজ করা লাঠি। ওটার ওপরটা যে কোনো চকচকে ধাতুর, তাতে আমার সন্দেহ নেই। আমাদের দেখেই শান্তনুবাবু ও লোকটি হাত জোর করে উঠে দাঁড়ালো। আমরাও নমস্কার জানিয়ে এগিয়ে গেলাম। শান্তনুবাবুই প্রথমে বললেন, আরে আসো আসো রুদ্র, বসো, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন এই অকশন হাউসের মালিক বলবন্তজি। আর বলবন্তজি, ইনি হচ্ছেন সেই বিখ্যাত গোয়েন্দা রুদ্র শঙ্কর রায়। আর এরা দুইজন ওর সহকারীও বলতে পারেন। কথাটা বলে শান্তনুবাবু একটু হো হো করে হেসে নিলেন। তারপর অবন্তীদের দিকে তাকিয়ে বলল, বাহ, আজ তুমিও আছো দেখছি। আগের সপ্তাহে তোমার হাতে রান্না করা চিংড়ি মালাইকারিটা এখনো মুখে লেগে আছে, বুঝলে অবন্তী? অবন্তীদি খালি হাসল। রুদ্রদা আর আমরা অন্য সোফাটার দিকে এগিয়ে গিয়ে বসলাম। রুদ্রদাই বলল, হ্যাঁ বলুন, কি চুরি হয়েছে? ফোনে তো পুরোটা বললেন না, এখন সবটা খুলে বলুন। অবন্তীদি দেখলাম ওর ছোট নোটবুকটা বার করে নিল। বুঝলাম ও পুরো ঘটনাটা লিখে নেবে। শান্তনুবাবু একটা কাগজ ওর পকেট থেকে বার করে রুদ্রদার দিকে এগিয়ে দিল। আমি পাশেই ছিলাম, তাই চোখে পড়ল ওটা। সেখানে লেখা আছে, দেবতা আনুবিস ভালো নয়, তাতে ঘরে অমঙ্গল হয়। ওটা সিন্দুক থেকে বার করে রাখবেন, তাতে আপনারই মঙ্গল। আনুবিস লেখাটা দেখা মাত্র আমার মনটা কেমন করে উঠল। এ তো সেই ইজিপ্টের ভয়ানক মৃত্যুর দেবতা। এই দোকানে এই সবও কেনাবেচা হয় নাকি? রুদ্রদা বলল, এটা তো একটা ক্লিয়ার হুমকি চিঠি। আপনি যখন জানতেন এই চিঠিটার কথা, তবে পুলিশকে আগে খবর দেননি কেন? বলবন্তজি একটু ইতস্তত হয়ে বললেন, আসলে রুদ্রবাবু, আমার এই ব্যবসা অনেক দিনের, আর বোঝেনি অনেক দামি দামি অ্যান্টিক আমার কালেকশনে থাকে। সো একটা ভালো সিন্দুক আমার দরকার হয় এই বেশি দামি জিনিসগুলো রাখতে। আমারও এইরকম একটা সিন্দুক আছে, তাই ওই হুমকি আমায় দিয়ে লাভ নেই। কোনো চোরই এই সিন্দুক খুলতে পারবে না, কারণ পুরা সিন্দুক লোহার, আর চাবি একটাই, ওটা শুধু আমার কাছেই থাকে। সেটাও খুব সিক্রেট ভাবে রাখি আমি। কথাটা বলার সময় বলবন্তজির মুখে একটা হাসি খেলে গেল। রুদ্রদা শুধু বলল, আই সি। আচ্ছা, তারপর বলুন, কিভাবে চুরি গেল জিনিসটা? বলবন্তজি আবার বলা শুরু করলেন, হ্যাঁ রুদ্রবাবু, যে আনুবিসের মূর্তি আমার কাছে ছিল সেটা একদম আসলি কালো কাস্টি পাথরের তৈরি, হোল বডি গোল্ড দিয়ে কাজ করা। আর সব থেকে ভ্যালুয়েবল হলো ওই আনুবিসের চোখ দুটো নীল রঙের দামি পাথর দিয়ে তৈরি। ওই মূর্তি খুব ইজিপ্ট থেকে এসেছে, আর কোনো এক সমাধি ক্ষেত্রে নাকি ওটা
পাওয়া গেছিল, তারপর তারপর চোরা মার্কেট ঘুরে সেটা ধীরে ধীরে আমার হাতে আসে। আর মূর্তিটার একটা হিস্টোরিক্যাল ভ্যালু আছে, বুঝতেই পারছেন। তাই ওটার দাম এখন কত একটা আন্দাজ নিশ্চয়ই করতে পারছেন রুদ্রবাবু। শান্তনুবাবু একটু মাথা নাড়িয়ে বলল, তা লাখ তিনেক তো হবে। বলবন্তজি হেসে বললেন, ওই মূর্তি আসল ভ্যালু হলো কমসে কম 10 লাখ, আর সেটার জন্যই ওটা চুরি গেছে। 10 লাখ! কথাটা শুনে আমার মনটা কেমন যেন করে উঠল। 10 লাখের একটা মূর্তি মানে তো বিশাল ব্যাপার। আর তার থেকেও ভালো হবে যদি রুদ্রদা সেই মূর্তি খুঁজে বের করে দিতে পারে। আমার খুব ইচ্ছা ওই মূর্তিটা একবার দেখার। সে যাই হোক, বলবন্তজি বললেন, এই যে আজ ফ্রাইডে, সো এই মূর্তিটা আজই অকশনে ওঠার কথা। কিন্তু আমাদের অকশন হাউসের একটা নিয়ম আছে, যদি কোনো অ্যান্টিক বেচতে হয় সেটা শোরুমে সাজিয়ে রাখতে হয়, যাতে মানুষ ওটা দেখে তারপর ভ্যালু বুঝে কিনবে। সবসময় রাতে ওটা সিন্ধুকে থাকলেও এই 3 দিন অকশন রুমে থাকার জন্য ওটা তোলা হয়নি। আর আজ সকালে ঘুম থেকে উঠে দেখি সেই মূর্তি নেই। ভাবুন একবার, সকাল সকাল কত বড় লস হয়ে গেল আমার। রুদ্রদা দেখলাম এতক্ষণ চুপ করে থেকে ওর কথাগুলো শুনছিল। এবার বলল, আচ্ছা বলবন্তজি, আপনি বললেন মূর্তিটা 3 দিন অকশন রুমে ছিল। তার মানে কেউ না কেউ মূর্তিটা পছন্দ করেছে বা কেউ কিনবে বলে কথা বলেছে। তার মধ্যে কি আপনার কাউকে সন্দেহ হয়? বলবন্তজি একটু ভেবে বললেন, হ্যাঁ, আমি এই কথাটাও ভেবে দেখেছি। ওই মূর্তি খরিদনার জন্য আমার কাছে মোট 3টে মানুষ এসেছিল। বলতে পারেন দে আর এক্সট্রিমলি রিচ। নিলামে উঠলে তাদের মধ্যে কেউ একটা ওটা আমার থেকে কিনতো, এটা আমার জানা। তা ওদের কাউকে সন্দেহ হয় কি? তা 2 জনকে তো হয় না, কারণ ওরা খানদানি বড় লোক, সো ওরা টাকা দিয়ে জিনিসটা কিনবে আমার মনে হয়। কিন্তু একটা লোক নাম আকাশ সিং আছে, আগেও আমার দিয়ে অনেক অনেক দামি অ্যান্টিক্স কিনেছে। তবে ও আমায় বলেছিল ওর কাছে এখন অত টাকা নেই। তবে ওর মূর্তিটা কেনার ইচ্ছা ছিল বিকজ অফ ইটস হিস্টোরিক্যাল ভ্যালু, নো। কিন্তু আমার কি করার বলেন, যে ভালো দাম দেবে তাকেই তো ওটা আমি দেবো, আমার অকশনের নিয়ম তো তাই। আর আমি ওকে বলেইছিলাম ফ্রাইডে অকশন, যদি আপনি ওই টাকা জোগাড় করতে পারেন তবেই কিনে নেবেন আমার থেকে নিলামে উঠলে। লোকটা তখন তার গরম রক্ত চোখে আমার দিকে তাকিয়েছিল রুদ্রবাবু, আমার আজও মনে পড়ে। শান্তনুবাবু পিছন থেকে বললেন, তা কি করেন তোমার এই আকাশ সিং? আর বাকি যে 2 জন আছে তাদের নাম ঠিকানাও আমায় জানতে হবে, তাতে পুলিশের সুবিধাই হবে। আর আমার তো মনে হয় এই আকাশ সিংকে সরাসরি জেরা করলেই হয়তো আসল মাল বেরিয়ে আসবে। রুদ্রদা তাতে বাধা দিয়ে বলল, না শান্তনুবাবু, আপনি তা পারেন না, কারণ আপনার কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাই কারো বাড়ি গিয়ে আপনি আর্ধযোগ তল্লাশি চালাতে পারবেন না। শান্তনুবাবু একটু মাথা চুলকে বলল, তাও ঠিক, কিন্তু ওদের নাম ঠিকানা আর সব ডিটেলস তো আমার চাই। বলবন্তজি, আপনার কাছে পেয়ে যাব আশা করি। সে আমি জানিয়ে দিচ্ছি, লেকিন ও মূর্তি আমার যেভাবেই হোক চাই। আর তাই আমি রুদ্রবাবুকে এই কেসটা দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি আমার মূর্তিটা ফিরে পাই। রুদ্রদা এবার উঠে গিয়ে বলল, আপনার সেই সিন্দুকটা দেখা যায় যেখানে ওই মূর্তিটা থাকতো? কিন্তু মূর্তিটা তো এই 3 দিন বাইরে বার করাই ছিল, তাই তাই ওটা দেখে লাভ কি হবে? ওটাও তো খালি। তাও আপনারা বলছেন যখন, আপনারা আমার সাথে আসুন আমার ওপরের ঘোরে। আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম বলবন্তজির পিছন পিছন। বেশ বড় ধরনের বিদেশি কায়দায় সাজানো উপরটা।
বলবন্তজি একটা ঘরের সামনে এসে আমাদের দিকে ঘুরে বললেন, আপনারা একটু বাইরে দাঁড়ান, আমি এই সিন্দুকটা একটু খুলে নি। হ্যাঁ, বুঝতেই পারছেন, আমি এই সিন্দুকের চাবি খোলার ব্যাপারটা সিক্রেটই রাখতে চাই। কেউ আপত্তি করল না। 2 মিনিটের মাথায় আমাদের ঘরে আসতে বললেন তিনি। ঘরের এক কোণায় একটি টেবিলের উপর রাখা সিন্দুকটা বেশ সুন্দর কাজ করা, ওটা এখন খোলা রয়েছে আর সেটা ফাঁকা। রুদ্রদা এগিয়ে যায়, চারিদিকে ঘুরে পুরো সিন্দুকটা ভালো করে দেখল, তারপর বলল, চলুন, আমার যা দেখার দেখা হয়ে গেছে। রুদ্রদার মুখে তখন যেন ছোট একটা হাসি চোখে পড়ল আমার। আমরা আবার নিচে এসে বসায় রুদ্রদাই প্রথম কথা বলল, আচ্ছা বলবন্তজি, আপনার হাতের ওই লাঠিটার ওপর দিকের বাঁটটা কি পুরো সোনার? বলবন্তজি একটু থমকে অবাক হয়ে বললেন, হ্যাঁ রুদ্রবাবু, আমার একটা শোক বলতে পারেন। রুদ্রদা বলল, আর বলবন্তজি, ওটা তো অনেক দামি মূর্তি, তবে আপনি ওটার ইন্স্যুরেন্স করিয়ে রাখেননি। তাহলে তো আর কোনো চিন্তাই করতে হবে না। বলবন্তজি বললেন, না রুদ্রবাবু, টাকাটা বড় কথা নয়, ওটার মতন ভ্যালুয়েবল জিনিস পাওয়াটা ভীষণই দুষ্কর। আর ইন্সিওর আমি করিয়ে রেখেছি ওটা নিয়ে, অসুবিধে হবে না। লেকিন ওই মূর্তিটা আমার চাই রুদ্রবাবু। রুদ্রদা উঠে বলল, ঠিক আছে, ধন্যবাদ বলবন্তজি, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার মূর্তি উদ্ধার করে দেওয়ার। কেসটা আমি নিলাম। তাহলে আজ আমরা উঠি, কেমন? অবন্তীদির কাছে নোটবুক আর পেন থাকায় আকাশ সিং আর 2 জনের ঠিকানা লেখার দায়িত্ব ওই পালন করল। শান্তনুবাবু আমাদের ছেড়ে আসার কথা বলতেই আমরা শান্তনুবাবুর জিপেই বাড়ি ফিরলাম। আর গাড়ি থেকে নেমে রুদ্রদা শান্তনুবাবুকে বলল, আপনি একটা কাজ করুন শান্তনুবাবু, আজ রাতের মধ্যেই আকাশ সিং আর বাকি জনের ব্যাপারে যতটা তথ্য পারবেন বার করে ফোনে জানান। শান্তনুবাবু একটু হেসে বললেন, এ আর কি এমন বড় কাজ বলুন, হয়ে যাবে। শান্তনুবাবুর জিপটা ধোঁয়া উড়িয়ে বেরিয়ে গেল। সেই দিন খাওয়ার টেবিলে বসে রুদ্রদা বলল, রণেশদি, আমার খুব ইচ্ছা ছিল ওই আনুবিজের আসল মূর্তিটা নিজের হাতে দেখার, তার জন্য এই কেসটা হাতে নিলাম। জিনিসটার অনেক ভ্যালু আছে। অবন্তীদি শুধু বলল, সে তুই যা ইচ্ছা কর, তবে কেসটা সলভ করার পর কিন্তু সব হিসাব করে পুরোটা বলতে হবে, ওটা তোর কাজ। আমি রুদ্রদা আর দিদির মাঝে বসে এইসব কথা শুনছি। একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, করেই ফেললাম। আচ্ছা রুদ্রদা, বলবন্তজি কিন্তু আমাদের সামনে ওর সিন্দুকটা খুলল না, আর যদি ওটা কোনো চাবি দিয়ে খুলে থাকে তবে একবারও চাবির ঝনঝন ধাতব শব্দ হবে না? রুদ্রদা বলল, হ্যাঁ উনি, ব্যাপারটা তুই ভালোই ধরেছিস, আমিও ভাবছিলাম এটা নিয়ে। তবে ওটা যে বড় কোনো ব্যাপার না, কারণ উনিও তো সাবধানে চাবিটা লাগিয়েছিলেন। তবে আর একটা ব্যাপার তোরা লক্ষ্য করিসনি, যেটা শুধুমাত্র আমি দেখেছি। অবন্তীদি উত্তেজিত হয়ে বলল, কি? আমি যখন সিন্দুকটার কাছে গেলাম সেখানে কোনো চাবি লাগানোর লক কিন্তু পেলাম না, তার জায়গায় ছিল একটি মাত্র ছিদ্র। তাই বলাই যায় উনি হয়তো অন্য কিছু ব্যবস্থা করে রেখেছেন সিন্দুকটা খোলার জন্য। আমি তৎক্ষণাৎ বললাম, তাহলে কি নম্বর প্যাটার্ন আছে সিন্ধুকের নিচে বা কোথাও? রুদ্রদা একটু হেসে বলল, হতেই পারে। সেই দিন দুপুরে আর তেমন কিছু ঘটেনি। আমি দুপুরে বসে বসে দিদির ওই বইটা পড়ে দেখছিলাম। ইজিপ্ট নিয়ে লেখা দারুণ একটা বই। সে যাই হোক, রাতের বেলা খালি বসার ঘরে ফোনটা বেজে উঠল। শান্তনুবাবু ফোন করে বললেন, হ্যাঁ রুদ্র, শোনো, আকাশ সিং লোকটা সত্যি সন্দেহজনক। কারণ লোকটা পেশায় একজন ইতিহাসের অধ্যাপক, আর ওনার কাছেও অনেক ইতিহাসের পুরানো অ্যান্টিক্স আছে।
আর ভদ্রলোক ইদানিং রেসের মাঠে জুয়া খেলা শুরু করেছেন। আর খবর নিয়ে জানলাম উনি বেশ ভালো মোটা টাকা জিতেওছেন এই জুয়াতে, বুঝলে কিনা? তাই বলাই যায় ওনার হঠাৎ করে বড়লোক হওয়ার কারণ ওইটাই। তবে লোকটার বাড়িতে আনুবিসের মূর্তিটা আছে বা উনি নিয়েছেন কিনা সেটা বলা যাবে না। আর লোকটার আর্টের হাত বেশ ভালো, দারুণ হাতের কাজ জানেন। তবে লোকটার অ্যান্টিক্স কালেকশনটা নিজের ইতিহাসের প্রতি ভালোবাসার জন্যই। এই গেল আকাশ সিং এর গল্প। আর অন্য দুইজন, ওরা তো হলো জাত বড়লোক। ওদের মূর্তিটার ভ্যালু নিয়ে বিশেষ কোনো মাথা ব্যথা নেই। ওরা শখের জন্য অ্যান্টিক্স জমায়। তাই আশা করি ওদের নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। আর আসল কথা, আকাশ সিংকে কিন্তু দিনের বেলা পাবে না রুদ্র। অধ্যাপক মানুষ তো, তাই চেষ্টা করবে ওর বাড়ি বিকেলের দিকে যাওয়ার। লোকটাকে তখন বাড়ি পাবে আশা করি। রুদ্রদা খালি শান্তনুবাবুকে বলল, ঠিক আছে, তবে আকাশ সিং লোকটাকে একটু বাজিয়ে দেখা যাক, যদি কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরিয়ে পড়ে। ওকে, ধন্যবাদ শান্তনুবাবু। রুদ্রদা ফোন রেখে বলল, কাল আমি একবার নিজের পরিচয় গোপন রেখে আকাশ সিং লোকটার বাড়ি যাব। লোকটাকে একবার দেখে আসা যাক, কি বলিস অনি? তার জন্য আমার তোকে দরকার হবে। কাল তৈরি হয়ে নিস। আমার মনটা কেমন যেন বলছিল রুদ্রদা আমায় সাথেই নেবে। সেটাই হলো। পরের দিন সন্ধ্যাবেলা চাটা খেয়ে আমি তৈরি হয়ে নিলাম। রুদ্রদা দেখলাম একটা স্যুট পরে তৈরি হয়ে এলো, আর ওর কাঁধে ঝুলছে একটা ক্যামেরা। রুদ্রদার এই ক্যামেরাটা ও যখন কলেজে পড়তো তখন ওর ফটোগ্রাফির শখ ছিল, তাই কিনেছিল। আমিও ভালো মতো ওটা ইউজ করতে পারি। কিন্তু ও ওটা নিয়ে এগিয়ে এসে আমার গলায় ঝুলিয়ে দিয়ে বলল, শোননি, তুই এখন একজন কলেজের স্টুডেন্ট, আর তোর হিস্ট্রি প্রজেক্টের জন্য কিছু দারুণ অ্যান্টিক্সের ছবি চাই। তাই জন্য আমরা আকাশ সিংয়ের বাড়ি যাচ্ছি। আর আমি তোর দাদা। কলেজের নাম জিজ্ঞেস করলে বলে দিবি বিবেকানন্দ ইউনিভার্সিটি। ব্যাস, সব মনে থাকবে তো যা যা বললাম? উনি একজন প্রফেসর, তাই ওটার সুযোগ নেই আমাদের সব জানতে হবে। আর লোকটা কিছুতেই স্টুডেন্টকে ফিরিয়ে দেবে না আশা করি। আমি বললাম, ট্যাক্সি নেবে নাকি রুদ্রদা? রুদ্রদা বলল, তার দরকার পড়বে না, বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে মিনিট 20 হাঁটার পথ। গল্প করতে করতে পৌঁছে যাব। চ। তাই চলো তাহলে। আজ ফুটপাতে বেশি ভিড় নেই, তাও বর্তমান গাড়ির হর্নের আওয়াজ, পাশ দিয়ে যাওয়া বাসের কন্ডাক্টরের চিৎকার, ওপাশ দিয়ে ফেরিওয়ালার শব্দ, সব মিলিয়ে কিন্তু কলকাতা তার জায়গাতেই আছে। রাস্তায় বাতিগুলো জ্বলে গেছে। রুদ্রদা আর আমি পথ ধরে হাঁটছি। রুদ্রদা আমায় বলল, চলানি, এই গলির ভেতরটা দিয়ে যাওয়া যাক। একটু অন্ধকার হবে ঠিক, কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাব। সত্যি বেশ সময় কমই লাগলো। আমরা সেই রাস্তা পেরিয়ে বড় রাস্তায় পড়ার সাথে সাথেই আমাদের চোখে পড়ল এক পেল্লায় দোতলা বাড়ি। বাড়ির গেটটাই অনেক বড়। একটা পাহারাদার গেটে বসে আছেন। আমাদের দেখেই তাড়াতাড়ি গেট খুলে দিল। বাড়িটার দরজা অবধি সেই আমাদের এগিয়ে দিল। বড় বেশ একটা বাগান বাড়ি অবধি চলে গেছে। তার মাঝখানে পাথর বিছানো রাস্তা। সেইখানে একটা সাদা রঙের অ্যাম্বুসার গাড়ি দাঁড়িয়ে আছে। রুদ্রদা এগিয়ে গিয়ে ডোরবেল টিপতেই সামনে একটি চাকর এসে দরজা খুলে দিল, আর আমাদের নিয়ে গেল একটা বসার ঘরে। চাকরটা আমাদের বসতে বলে চলে গেল। উনি যে কোনো অধ্যাপক হবেন তার বলে দিতে হয় না, কারণ ওনার ঘরে বসতেই এক আলমারি ভর্তি বই রাখা, আর ঘর সাজানো বহু সুন্দর সুন্দর মূর্তি আর ফুলদানি দিয়ে। বোঝা গেল লোকটার ঘর সাজানোর শখ আছে। এমন সময় ঘরে প্রবেশ করল একজন বছর 40-এর ভদ্রলোক। ছিপছিপে শরীর, প্রায় 6 ফুটের কাছাকাছি হাইট হবে। নাকের কাছে একটা মোটা গোঁফ, যা লোকটার ব্যক্তিত্বকে শতগুণ বাড়িয়ে দিচ্ছে। উনি প্রবেশ করার সাথে সাথেই রুদ্রদা উঠে প্রণাম জানালো। উনি হাতে একটা সিগারেট খাচ্ছিলেন। আমাদের দেখেই রাশভারী গলায় বলে উঠলেন, আপনারা? আপনাদের তো ঠিক চিনলাম না।
রুদ্রদা নম্র গলায় বলল, নমস্কার, আমার নাম সুবিমল, আর এটা আমার ছোট ভাই অনিরুদ্ধ। আমিও ছোট করে নমস্কার জানিয়ে দিলাম। সে ঠিক আছে, কিন্তু আপনাদের আগমনের কারণটা বলুন। রুদ্রদা এবার বলল, এই যে আমার ভাইটিকে দেখছেন, ইতিহাসের ছাত্র, ওর কলেজে নাকি কী সব প্রজেক্ট দিয়েছে, তাই কিছু পুরনো ইজিপ্টের অ্যান্টিক্সের ছবি লাগবে। ও ক্যামেরাও নিয়ে বেরিয়েছে। আমি শুনেছি আপনি অনেক অ্যান্টিক্স কালেক্ট করেন, তাই ওকে আপনার কাছেই নিয়ে এলাম। যদি দয়া করে আপনি ওকে ওইগুলোর কিছু ছবি তুলতে দেন তাহলে খুব ভালো হয় স্যার। আকাশ সিং লোকটা দেখলাম রুদ্রদার কথা একটু খুশি হয়েই বললেন, ও আই সি, কেউ যদি জিনিসগুলো দেখতে চায় আমি দেখাতে পারি, তবে অতি সাবধানে ওই সমস্ত জিনিস হ্যান্ডেল করতে হয়। আপনারা আমার সাথেই আসুন ওপরের ঘরে। তা আপনার ভাইয়ের কোন কলেজে পড়া হয়? আমি নিজেই বললাম, বিবেকানন্দ ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। ওরা এত ভালো কলেজ প্রজেক্ট দিচ্ছে এটা জেনেই তো আমার ভালো লাগলো। তা তুমি ক্যামেরায় ছবি তুলতে পারো তো? আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে দিলাম। ওনার ওপরের একটা ঘর পুরোটাই বইয়ে ঠাসা, সবই ইতিহাসের, কিন্তু তার মধ্যেই চারিদিকে সাজানো রয়েছে সুন্দর সুন্দর অ্যান্টিক্সের জিনিসগুলো, বেশিরভাগ পোড়া মাটির আর পাথরের কাজ করা মূর্তি। রুদ্রদা একটা সুন্দর নৌকা দেখিয়ে বলল, ওটা নাকি হাতির দাঁতের তৈরি। আর সব থেকে অবাক করা জিনিসটা হলো একটা পুরনো আমলের রিভলভার। আকাশ সিং লোকটা ওটা দেখিয়ে বললেন, এই জিনিস সহজে পাবেন। এটা ব্রিটিশ আমলের রেজিমেন্টের সেনাদের ব্যবহার করা রিভলভার। রুদ্রদা সব জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, আর আমি নিজের ক্যামেরাতে ছবি তুলে রাখছিলাম। রুদ্রদা ওনাকে বলল, আকাশবাবু, আপনার তো মানে দারুণ কালেকশন দেখছি। অনেক টাকা খরচ হয়েছে হয়তো এইসব কিনতে। সে একটু হয় বটে, তবে নিজের সারাটা জীবন তো ইতিহাসকে ভালোবেসে কাটিয়ে দিলাম। বিয়ে থা কিছুই করিনি, তাই এই সমস্ত ইতিহাসের অ্যান্টিক্স কেনার আর জমাবার লোভ একদমই সামলাতে পারি না। আর টাকা রেখে কি বা করব বলুন, খাবে কি? তাই এটা আমার একটা শখ বলতে পারেন। রুদ্রদা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আমার মনে একটা প্রশ্ন উঁকি মারছিল, করেই ফেললাম। আচ্ছা স্যার, আপনার কাছে আনুবিসের মূর্তি নেই? আমি বুঝলাম কথাটা বলেই ভুল করেছি। আকাশবাবুর কান মুখ দেখলাম রাগে গরম হয়ে গেছে। যে লোকটা এই কিছুক্ষণ আগে আমাদের সাথে ভালোভাবে কথা বলছিল, হঠাৎ করে রেগে যাওয়ায় যেন অন্য রূপ ধারণ করেছে। তিনি বললেন, রাবিশ, একটা দারুণ সুন্দর আনুবিসের মূর্তি পেয়েছিলাম। আমি ইতিহাসের মানুষ, আসল জিনিস চিনতে মোটেই ভুল হয় না। ওটা খাঁটি জিনিস ছিল, ভেবেছিলাম কিনে নেব, কিন্তু এই মাসে রেসের মাঠে একটা মোটা টাকা লস খেয়েছি। টাকাটা হাতে থাকলে সঙ্গে সঙ্গেই আমি কিনে নিতাম ওটা। ওরা ব্যবসায়ী, আর্টের কদর ওরা বোঝে না। মূর্তিটা আমার কেনার খুবই ইচ্ছা ছিল। রুদ্রদা একটু পরিস্থিতি নরম করার জন্য বলল, না না, আমার ভাই আজই একটা ইজিপ্ট নিয়ে বই পড়ছিল, হয়তো নামটা কোথাও দেখেছে, তাই মুখ ফসকে বার করে ফেলেছে। লোকটা এবার আমার দিকে এগিয়ে এসে শান্ত গলায় বললেন, তুমি আনুবিসের মূর্তি দেখবে? আসো আমার সাথে। রুদ্রদার চোখটা জল জল করে উঠল। আমি মনে মনে ভাবছি, তাহলে উনি সেই আনুবিসের মূর্তি চুরি করেছেন। লোকটা আমাদের নিয়ে এগিয়ে গিয়ে একটা বন্ধ অন্ধকার ঘরে প্রবেশ করলেন। তারপর টেবিলের ওপর ছোট একটা বাল্ব জ্বালিয়ে দিলেন। সেই টেবিলের ওপর নানা ধরনের কাজের যন্ত্রপাতি রাখা আছে। এদিক ওদিক ছড়িয়ে আছে অনেক বড় পাথরের টুকরো। হঠাৎ আমার মনে পড়ল, শান্তনুবাবু বলেছিলেন ওনার হাতের কাজ নাকি খুব ভালো। তিনি এগিয়ে গিয়ে একটা ড্রয়ার খুলে একটা কালো জিনিস বার করে আনলেন। সেটা দেখে তো আমি কারণ হাত বিগত এর কালো পাথরের তৈরি একটা মূর্তি, অতি নিপুণভাবে মূর্তিটা তৈরি করা হয়েছে। মূর্তিটা দেখে কেমন যেন ভয় হয়। মূর্তির পুরো শরীরটা মানুষের মতো হলেও মুখটা শিয়ালের মতো, আর সেই দেবতার পুরো শরীর জুড়ে খোদাই করা রয়েছে অসংখ্য গহনা। শিল্পীর হাতের প্রশংসা না করার কোনো প্রশ্নই ওঠে না।
রুদ্রদা বলল, আপনার তো দারুণ হাত মশাই। এত সুন্দর মূর্তি যে আপনি বানিয়েছেন বিশ্বাস করতে পারছি না, কিন্তু আপনি এটা বানালেন কিভাবে? আকাশবাবু দেখলাম একটা শান্ত গলায় বললেন, খুব সহজ। আমি যেদিন অকশন হাউসে মূর্তিটা দেখতে গিয়েছিলাম, একটা ক্যামেরাও ছিল আমার সাথে। মালিক বলবন্ত লোকটা দেখার আগেই একটা ছবি তুলে রেখেছিলাম, সময় করে বানিয়ে ফেললাম। দারুণ দারুণ হাতের কাজ আপনার। আমি ছবিতে দেখেছিলাম, পুরো সেই রকম মনে হলো মূর্তিটা। আসল মূর্তিটা দেখলে বুঝতেন ওটা কতটা ভ্যালুয়েবল। ওটা এর থেকেও 1000 গুণ বেশি সুন্দর। ওই মূর্তিটার দুটো চোখ নীল রঙের দামি পাথরের, আর মূর্তির সব অলংকার সোনার তৈরি। একটুর জন্য হাতছাড়া হয়ে গেল আমার। তারপর এটা ওটা অল্প কথার পর সেইখানে আর বসিনি। আমরা নমস্কার জানিয়ে বেরিয়ে পড়লাম। বেরোনোর আগে আকাশবাবু আমাদের বললেন, আপনারা ফিরবেন কিসে? ট্যাক্সি ডেকে দেব? রুদ্রদা হাসি মুখে বলল, এ বাবা, না না, এসবের কোনো দরকার নেই। আমরা চলে যাব, কাছেই আমাদের বাড়ি। আমরা আবার হাঁটতে শুরু করলাম। পরে বুঝেছিলাম ওই পরামর্শটা মেনে নিলেই হয়তো ভালোই করতাম। আমরা আবার বড় রাস্তা পেরিয়ে আবার সেই গলির পথেই গেলাম। আগেরবার আসার সময় বেশ তাড়াতাড়ি হয়েছিল। আমি রুদ্রদাকে প্রশ্ন করলাম, আচ্ছা রুদ্রদা, কি বুঝলে? আমার তো আকাশ সিং লোকটা বেশ ভালো বলেই মনে হলো। রুদ্রদা নিজের মনে কিছু বিড়বিড় করতে করতে যাচ্ছিল। আমার কথা শুনে সে বলল, একটা সোজা জিনিস মাথায় আসছেন উনি। আকাশ সিং লোকটার যেরকম হাতের কাজ দেখলাম, উনি কি সত্যি ওটা ফটো দেখে বানিয়েছেন না আসলটা চুরি করে, সেটা কিন্তু আমরা জানি না। তাই সন্দেহটা বেশিভাবে দানা বাঁধছে ওর ওপর। হতে পারে চুরিটা ওই করেছে, আর হুমকি চিঠিটাও ওনারই দেওয়া। আমি বললাম, আচ্ছা রুদ্রদা, তুমি ওকেও সন্দেহ করছো নাকি? আমার তো মনে হলো না তিনি এইসবের মধ্যে জড়িয়ে আছেন বলে। রুদ্রদা বলল, মনি, তুই ঠিকই ধরেছিস। উনি আমার সন্দেহ তালিকায় ছিলেন, আর এখন তো সামনাসামনি দেখা করে আরো পরিষ্কার হয়ে গেলাম। আমরা এগোচ্ছি গলির একটা অন্ধকার অংশ দিয়ে। সব জায়গায় অল্প স্বল্প আলো থাকলেও সেই জায়গাটা একটু বেশি অন্ধকার। আমরা সেইখান দিয়ে এগিয়ে যাব এমন সময় হঠাৎ করে সামনে 3টি অন্ধকার মূর্তি দেখা গেল। গলিটার এত অন্ধকার থাকলেও তাদের দুজনের হাতে মোটা ধরনের লাঠি আছে তা বলে দিতে হয় না। ওই পাশে একটা বড় ডাস্টবিন ছিল, তার চারপাশে বড় ময়লার স্তূপ। ওইখানে ওরা হয়তো গা ঢাকা দিয়ে লুকিয়েছিল। রুদ্রদা আমার হাতে একটা চাপ মেরে আস্তে করে বলল, ভয় পাস না অনি, চুপচাপ দাঁড়িয়ে থাক। এমন সময় ওদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, বড় বার বেরোচ্ছে দেখছি বসে তোমার। হ্যাঁ, শুনলাম একটা দামি মূর্তির কেস হাতে নিয়েছেন নাকি রুদ্রবাবু? হ্যাঁ, কেস শেষ হওয়ার আগে আপনাদের এইখানে খতম করে দিলে কেমন হয়? হেসে উঠল লোকটা। রুদ্রদা চুপ ছিল এতক্ষণ। হঠাৎ যেন ওর মুখে একটা হাসি দেখা দিল। সে হেসে নিজের বাজ খাই গলায় নির্ভয়ে জবাব দিল, রুদ্রশঙ্কর রায় তোদের মতন ভাড়াটে গুন্ডাদের ভয় পায় না রে। তোদের যে পাঠিয়েছে তাকে বলে দিস মূর্তিটার কেস আমার হাতে এসেছে, সেটা যেভাবেই হোক আমি উদ্ধার করবই। ওদের মধ্যে আবার সেই লোকটা বলে উঠল, বেশি কথা বললে না এখানেই মেরে দেবো শালা। রুদ্রদা নিজের পকেটে হাত বাড়ালো আর বার করে আনলো ওর রিভলভারটা। সামনে লোকগুলো রুদ্রদার হাতে রিভলভার দেখা মাত্র একটু একটু করে পিছ হতে শুরু করলো। রুদ্রদা রেগে বলে উঠল, তোদের এখানে কে পাঠিয়েছে বল, বল তাড়াতাড়ি, নলে কিন্তু গুলি মেরে তোদের সব করার খুলি উড়িয়ে দেব। কিন্তু মুহূর্তের অসাবধানতা বশত চোখের নিমেষে অবকাশ পড়ার আগে দেখলাম লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটা রুদ্রদার হাতে একটা বাড়ি মারল। মুহূর্তের মধ্যে রুদ্রদার হাতে ধরা রিভলভার গিয়ে পড়ল মাটিতে। এই সুযোগে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল লোকগুলো। রুদ্রদা সামনের ষণ্ডা দুটো লোককে লক্ষ্য করে এগিয়ে গেল, আর অন্য লোকটা আমার দিকে এগিয়ে এলো।
আমার মুখ লক্ষ্য করে লাঠি দিয়ে একটা বাড়ি মারবে বলে। আমি এক লাফে ছিটকে পড়লাম পাশে। তারপর লোকটাকে লক্ষ্য করে একটা লাথি ছুড়ে দিলাম। লোকটা সেটা দেখে হকচকিয়ে গেল। মুহূর্তের মধ্যে আমি চোখ মুখ বন্ধ করে ইয়া বলে চিৎকার করে ঘুষি চালিয়ে দিলাম ওর তলপেটে। লোকটা এমনিতে একটু রোগাটে ধরনের ছিল। সে এবার ছিটকে পড়লো ডাস্টবিনটার দিকে। লোকটা তো জানতো না আমি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। ওই রকম লোককে শুইয়ে দিতে আমার বেশি সময় লাগবে না। লোকটা তখন মাটিতে পড়ে গোঙাচ্ছে। কিন্তু হঠাৎ আমার রুদ্রদার দিকে নজর গেল। ওদিকে তখনও ধস্তাধস্তির শব্দ হচ্ছে। দুটো কালো শরীর ঝাঁপিয়ে পড়েছে রুদ্রদার উপর। তাদের একজনের হাতে লাঠি। আমি অন্ধকার লক্ষ্য করে দেখলাম একজনকে একটা মোক্ষম প্যাঁচ দিয়ে ধরাশায়ী করলো রুদ্রদা। কিন্তু পিছন থেকে অন্য লোকটা রুদ্রদার ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলো। রুদ্রদা আঘাতে নিচু হয়ে আসতেই হঠাৎ আমার চোখে পড়ল একটু দূরে পড়ে থাকা রিভলভারটা। আমি একটা টিকবাজি খেয়ে ওইখানে পৌঁছে তুলে তাক করলাম লোকগুলোর দিকে। আমি বন্দুক চালাতে না জানলেও এখন ওটা হাতে থাকলেও কাজ হবে। লোকগুলো দেখলাম ভয় পেয়েছে। আমি বন্দুক হাতে অতি সাবধানে রুদ্রদার দিকে এগিয়ে গেলাম। রাস্তায় এই সুযোগে লোকগুলো চোখে নিমেষে দেয় ছুট। অন্ধকার গলির মুখের কাছে গিয়ে ডান দিকে ঘুরে তারা অদৃশ্য হয়ে গেল। আমি রুদ্রদার দিকে এগিয়ে গিয়ে বললাম, তুমি ঠিক আছো রুদ্রদা? রুদ্রদা তখন হাঁপাচ্ছে। ও ঘাড়ের কাছে হাত এনে ব্যথার সুরে বলল, হ্যাঁ, লোকগুলো সংখ্যায় বেশি ছিল বলে বেঁচে গেল। একটাকে বাগিয়ে আনতে পেরেছিলাম, এই সুযোগে অন্যটা মারতে পারলো। আমার হাতটা ধরত নি। রুদ্রদা আমার হাতটা ধরে উঠে দাঁড়ালো। আমি ওর হাতে রিভলভারটা দিয়ে দিলাম। আমরা এগিয়ে গেলাম গলি ধরে। গলিটা দিয়ে এগিয়ে গিয়ে পড়লাম বড় রাস্তায়। সেখানে একটা ট্যাক্সি আগে থেকেই দাঁড়িয়েছিল। আমরা উঠে বসতেই গাড়িটা চলতে শুরু করলো। আমরা এগিয়ে চললাম বাড়ির পথে। পথে রুদ্রদার মুখটা দেখলাম গম্ভীর, মানে ও কিছু একটা নিয়ে চিন্তা করছে। বাড়িতেও খাওয়ার টেবিলে ও কিছুই বলল না। আমি জানি ও নিজেকে এখন ডুবিয়ে দেবে নিজের ভাবনার জগতে। ওর মনে এখন চলছে হাজারো প্রশ্নের ঝড়। আমি ওর ঘরে গিয়ে বসলাম। ও পুরো ঘরে পায়চারি করছিল। আমায় দেখেই বলল, ও অনি, হায়, আর ওই টেবিলের ডায়েরিতে কিছু প্রশ্ন লেখা আছে, বুঝলি? ওটা দেখে আমি একটু পড়ে বলতো। আমি ডায়েরিটা তুলে দেখলাম লেখাগুলো। প্রথমেই লেখা ছিল, বলবঞ্জির সিন্দুকের লকটা আমাদের সামনে খুলল না কেন? দ্বিতীয়, আমাদের উপর হামলার লোককে পাঠিয়েছে। তৃতীয়, আদৌ কি বলবঞ্জির মূর্তিটা চুরি হয়েছে? চতুর্থ, আকাশ সিংয়ের জুয়ার মাঠে এখন বড় লস খেয়েছে, তার জন্য চুরি করবে না মূর্তিটা। সরাবার অন্যরকম কিছু কারণ আছে। আর পঞ্চম, ইন্স্যুরেন্স। প্রশ্নটা দেখা মাত্র আমি বললাম, রুদ্রদা, আকাশ সিং কিন্তু মূর্তিটা চুরি করতেই পারে, কারণ ও হয়তো তার জন্যই নকল মূর্তিটা বানাচ্ছিল বাড়িতে। রুদ্রদা দেখলাম পকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে বলল, আমারও ব্যাপারটা মনে হয়েছে, তবে একটা বিষয় খটখট। যদি সে চুরির মতলব করে থাকে, তবে আমাদের মূর্তিটা দেখাবে কেন? আমি বললাম, কেন, নিজের ওপর থেকে সন্দেহ হটিয়ে দেওয়ার জন্য হয়তো করতেই পারে। আর চুরি করে হয়তো মূর্তিটা ওর বাড়িতেই রেখেছে। রুদ্রদা সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলল, দাঁড়া 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 দাঁড়া, কি বললি? আকাশ সিং লোকটার কাছে মূর্তিটার একটা ছবি ছিল, তাই ননি? আমি বললাম, হ্যাঁ, ওটা দেখেই তো উনি মূর্তিটা গড়েছিলেন আশা করি। রুদ্রদা উত্তেজিত হয়ে বলল, ধন্যবাদ অনি, অনেকক্ষণ ধরেই খটকাটা আমার মনে দাগ কাটছিল। এটা হতে পারে। ওয়েট, আমি শান্তনুবাবুকে একটা ফোন করে আসছি। রুদ্রদা যখন ঘর দিয়ে বেরিয়ে গেল, ওর মুখ চোখ জুড়ে খেলা করছে একটা হাসি।
আমি তখনও মরুভূমির মধ্যে মরীচিকা দেখছি এমন অবস্থা। শান্তনুবাবুর সাথে রুদ্রদা অনেকক্ষণ ধরে কথা বলল, কিছুতেই সেই কথা বুঝতে পারলাম না। কিন্তু রুদ্রদা এর পরেও আর একটা ফোন কাকে করলো ওটা ভগবানই জানেন। রুদ্রদা আমার কাছে এগিয়ে এসে বলল, অনি, সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তোর আনুবিসের মূর্তি দেখার শখ ছিল না? কাল নিজের হাতে ধরতে পারবি আসল আনুবিসের মূর্তি। আমি দেখলাম রুদ্রদার মুখে হাসি। যখন ও সব রহস্যের জট ছাড়িয়ে নিয়েছে, কাল শুধু যবনিকা পতন ঘটার দিন। রুদ্রদা, তুমি কি বলছো আর কি বুঝলে আমার মাথায় অন্তত ঢোকেনি। রুদ্রদা হেসে বলল, কাল সকালটা হতে দে, সব মাথায় ঢুকে যাবে। আর সব রহস্যের সমাধান হয়ে গেছে, এখন ঝটপট ঘুমিয়ে পড়। পরের দিন সকালে ঘুমটা বেশ দেরিতেই ভাঙল। উঠে দেখি বেলা 9টা হয়ে গেছে। আমি অবন্তীদিকে বললাম, দি, একটু চা হবে নাকি? অবন্তীদি রান্নাঘরেই ছিল। সে বলল, এখানে চা করাই আছে, একটু গরম করে আনছি, দাঁড়া। দি চা দিয়ে যাওয়ার সময় আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা দি, রুদ্রদাকে দেখছি না, কোথাও গেছে ও? দি বলল, বেরোবার সময় আমার শুধু বলে গেল একটু থানায় যাব, দরকার আছে। আমি একটু খবরের কাগজটা উল্টে পাল্টে দেখছিলাম। এমন সময় ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলো একটা বছর 50-এর এক লোক। তার মাথায় টুপি, চোখে গোল গোল চশমা, তাতে আবার ফিতে আছে, সেটা গলায় ঝুলছে। নাকের ডগায় একটা ছোট গোঁফ, পরনে সিল্কের কাজ করা পাঞ্জাবি। এক ঝলক দেখে মনে হচ্ছে যেন কোনো ধনী মানুষ, কিন্তু আমাদের ঘরে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? এখানে কি কিছু দরকার আছে? হঠাৎ চেনা গলায় উত্তর এলো, অনি যখন চিনতে পারেনি তাহলে কেউ বুঝতে পারবে না, এটুখানি নিশ্চিত হওয়া গেল। এই যে রুদ্রদা ছদ্মবেশে এসেছে, ওর আবার ছদ্মবেশ নেওয়ার কারণ কি? ওকে জিজ্ঞেস করতেই বলল, সব বুঝতে পারবি 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নে। শান্তনুবাবু জিপ নিয়ে আসছেন, আমাদের এখান থেকে নিয়ে যাবেন। তার আগে চল, তোকে একটু সাজিয়ে নেওয়া যাক। বলতে না বলতেই রুদ্রদা ওর সাজার বাক্স খুলে আমার মাথায় পরিয়ে দিল একটা পরচুলা, আর আমার নাকে চলে গেল এক মস্ত গোঁফ। আমার পুরনো একটা সিল্কের পাঞ্জাবি ছিল, সেটাই গলিয়ে নিলাম। হালকা জলখাবার খেয়ে নিতে নিতে গাড়ির শব্দ পেলাম। বুঝলাম শান্তনুবাবু এসে পড়েছেন। আমি ও রুদ্রদা ছদ্মবেশে শান্তনুবাবুর গাড়িতে উঠলাম। তিনি বললেন, আরে মশাই, আপনাদের তো আমি চিনতেই পারছি না। রুদ্রদা ওনাকে বলল, আমার কথা ছাড়ুন, আপনাকে যা যা বলেছিলাম সব মনে আছে তো? শান্তনুবাবু উত্তর দিলেন, তোমায় চিন্তা করতে হবে না রুদ্র, মোট জনাভিষেক পুলিশ ওই আশেপাশেই থাকবে। তুমি ইশারা করলেই ওরা চলে আসবে। দোকানে কিন্তু শুধু আমি আর অনি যাব, আপনিও ওদের সাথে একটু দূরে থাকবেন। আর অনি, তুই যত পারবি কম কথা বলার চেষ্টা করবি, আর যদি কথা বলিস তবে গলার আওয়াজ একটু ভারী করে কথা বলবি। বাকিটা আমি সামলে নেব, আর বেশি সময় নেব না, খুব তাড়াতাড়ি মিটে যাবে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম বলবনজির অকশন হাউসের সেই রাস্তার মোড়ে। আমি আর রুদ্রদা সেই রাস্তা ধরে হেঁটে এগিয়ে গেলাম। আজ দেখি অকশন হাউসের সামনে 2 জন দারোয়ান। মনে হয় এখন নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। রুদ্রদা হেসে বলল, তুইও যদি কিছু না করি 10 লাখ টাকার মতন হাতে পাস, তাহলে তুইও তোর বাড়ির সামনে এরকমই দারোয়ান বসাবি রে। আমি ওর কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না। আমরা 2 জন এবার দোকানে প্রবেশ করলাম। রুদ্রদা দেখলাম সোজাসুজি প্রবেশ করলো নিচে রাখা অ্যান্টিক্সগুলো পেরিয়ে বলবনজির ঘরে। প্রবেশ করেই গলাটা একটু খক করে কেশে একটা অতি বয়স্ক গলায় বলল, ভেতরে আসতে পারি? রুদ্রদা ওর গলাটা এতটা বয়স্ক করতে পারে প্রথমবার দেখলাম। বলবনজি নিজের হিসাব করছিলেন। আমাদের দেখেই উঠে নমস্কার জানিয়ে বললেন, আসেন আসেন, কি লাগবে বলুন। অনেক পুরানো আর দামি এন্টিক্স পাবেন আমার দোকানে।
রুদ্রদা ওর বয়স্ক গলায় বলল, আমি দোকানের সব অ্যান্টিক্স দেখলাম, কিন্তু আমি যেটা খুঁজছি সেটা দেখলাম না। একটা পুরনো ভ্যালুয়েবল আনুবিসের মূর্তি আছে নাকি আপনাদের কাছে? ওটা পাওয়া যাবে? টাকা যা বলবেন পুরোটাই পাবেন, ওটা নিয়ে আমি চিন্তা করি না। বলবন্তজি একটু ইতস্তত করে বললেন, হ্যাঁ ছিল মূর্তিটা, লেকিন আনফর্চুনেটলি ওটা চুরি গেছে। কিন্তু যদি আপনি 12 লাখ দেন, ওটার মতন একটা মূর্তি আমার কাছে আছে, ওটা পাবেন। হ্যাঁ নিয়ে আসুন, আমি দেখবে, আর ভালো হলে চেকে পেমেন্ট করে নিয়ে যাব। বলবন্তজি দেখলাম রুদ্রদার কথা একটু খুশি হয়ে বললেন, আপনারা বসেন, ওটা অত দামি জিনিস বুঝতেই পারছেন, তাই ওটা আমি সিন্ধুকের ভিতর রাখি, উপর দিয়ে নিয়ে আসতে হবে। বসেন আপনারা। আমরা বসলাম। বলবন্তজি ওর লাঠিটা নিয়ে ওপরের দিকে এগিয়ে গেল। হঠাৎ দেখলাম রুদ্রদা উঠে দাঁড়ালো। বাইরে দোকানে দুটো লোক অ্যান্টিক্স দেখছিল। রুদ্রদা ওদের হাতের ইশারায় ডাকতেই এপাশ ওপাশ দিয়ে অনেক পুলিশ এসে ঢুকলো দোকানে। তাদের প্রত্যেকের হাতেই বন্দুক। দোকানের নতুন সিকিউরিটিগুলো দেখলাম ভয়ে পিছনে গুটিয়ে গেছে। এ কি, ওদের মধ্যে থেকে শান্তনুবাবুর পিছন থেকে সাথে বেরিয়ে এলেন আকাশ সিং। আমি বুঝলাম না উনি এখানে কি করছেন। হঠাৎ এমন সময় এক হাতে মূর্তিটা নিয়ে অপর হাতে লাঠিটা ধরে সিঁড়ি দিয়ে নেমে আসছিল বলবন্তজি। কিন্তু বাইরে এত পুলিশ দেখে হয়তো হকচকিয়ে গেছে, আর ভয়ে ওনার পা এগোচ্ছে না। লাঠিটা দেখলাম ওনার হাতের থেকে পড়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে এসে পড়ল ঘরের সামনে। রুদ্রদা ততক্ষণে নিজের ওই বুড়োর বেল খুলে ফেলে একটা সিগারেট ধরিয়ে নিয়েছে। সে এগিয়ে গেল ওই লাঠিটার দিকে, ওটাকে হাতে তুলে নিয়ে বলল, আচ্ছা, আপনার সিন্দুকটা তো আপনি কারো কাছে খোলেন না, ওটা নাকি সিক্রেট। চলুন আজ আমি আপনাকে খুলে দেখাচ্ছি। আর আকাশবাবু, আপনি ওনার হাত থেকে আনুবিসের মূর্তিটা নিয়ে দেখুন তো ওটা আসল কিনা। আপনার মতন পাকা শিল্পীর চোখ আশা করি আসল মূর্তি দিতে পারবে না। বলবন্তজি তখন রাগে ফুঁসছে, আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, এটা আসল মূর্তি। শুধু শুধু আমাকে এমন বিনা প্রমাণে দোষ দেওয়ার সাহস কে দিল আপনাদের? হ্যাঁ, রুদ্রদা হেসে জবাব দিল, আরে কত প্রমাণ চাইছেন বলবন্তজি, চলুন সব আজ আপনি বুঝতে পারবেন। রুদ্রদা ওনার কাছে গিয়ে ওর হাত দিয়ে মূর্তিটা ছিনিয়ে নিল। বলবন্তজি পাথরের মতো খালি দাঁড়িয়েই রইলেন, কোনো কথা বললেন না। রুদ্রদা সেই মূর্তিটা আকাশ সিং এর হাতে দিয়ে বলল, দেখুন তো আকাশবাবু, এইটা আসল কিনা। আকাশ সিং ওটা ভালো করে দেখে বললেন, কোনো সন্দেহ নেই যে এটাই আসল। আপনারা না হলে এই ফটোগুলোর সাথে মিলিয়েও দেখতে পারেন। বলবন্তজি দেখলাম রাগের মাথায় গজগজ করে বলল, আমি আমার মূর্তি আমার কাছে রেখেছি, তাতে দোষটা কি আছে? রুদ্রদা হেসে জবাব দিল, আর মূর্তিটার ইন্স্যুরেন্স বাবদ 10 লাখ টাকা কোম্পানির থেকে নিয়েছেন। ওটার কি বলবন্তজি? ভালোই তো নিজের মূর্তিটা নিজেই চুরি করালেন, আবার ভালো মতো ঘটনাটা সাজিয়ে পুলিশকে বললেন, ভাবলেন বেঁচে যাবেন, তাই না? এটা দোষ নয় বলবন্তজি? বলবন্তজি দেখলাম তখনও ঘামছে। আমি জানি ওর বুকটা এখন হাঁপড়ের মতো ওঠানামা করছে। আমি রুদ্রদাকে বললাম, সব তো বুঝলাম, কিন্তু আগের দিন উনি আমাদের সামনে সিন্দুকটা খুললেন না কেন? রুদ্রদা হেসে বলল, তা দেখাবেন কেন? ওটানোর আসল চাল, ওটা যে উনি ছাড়া কেউ খুলতে পারবেন না, কারণ ওটার চাবি থাকতো শুধু উনার কাছেই। চলুন আজ দেখাচ্ছি ওই সিন্দুকটা রহস্য, চলুন। রুদ্রদার হাতে তখন বলবন্তজির লাঠিটা, যেটার মাথার দিকটা পুরো সোনার। আমরা ওপরের ঘরে প্রবেশ করতেই সবার সামনেই রুদ্রদা হাতের লাঠিটা তুলে ধরে বলল, চলুন সবাই আজ একটা আলাদা চাবি দেখতে চলেছেন, সোনার চাবি দেওয়া সিন্দুক। রুদ্রদা একটা প্যাচ ঘোরানোর সাথে সাথেই সোনার জায়গাটা লাঠি থেকে আলাদা হয়ে গেল।
রুদ্রদা সোনার লাঠিটার ওপরের আধা অংশ নিয়ে এগিয়ে গেল সিন্দুকটার দিকে। তারপর নিজের ছুচালো চাবির মতো অংশটা ঢুকাতেই খুট শব্দ করে খুলে গেল সেটা। আমরা ততক্ষণে অবাক। রুদ্রদা বলল, এই বলবানজি, আপনার সব প্রমাণ পেয়ে গেছেন তো? বলবানজি আর কোনো কথা বলার অবস্থায় নেই, ওরা সবার বোঝা হয়ে গেছে। রুদ্রদার হাতে এখন জলজল করছে আসল কালো কোষ্ঠী পাথরের তৈরি আনুবিসের মূর্তিটা। পুরো মূর্তিটার শরীরের কাজ সোনার আর অতি নিখুঁত। মূর্তিটা কাছ থেকে ভালো করে দেখলাম, কালো ভয়ানক মানুষরূপী শরীরে ধর বসানো আছে একটা ধূর্ত খ্যাক শিয়ালের। চোখ দুটোয় জলজল করছে দুটো নীল রঙের দামি পাথর। এটাকেই বলে ইজিপ্টের ডেথ অফ গড। এটাই সেই আনুবিসের মূর্তিটা। ওটা দেখেই আমার মনটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। সেটা ভয়ের কিনা বলতে পারবো না। রুদ্রদা ওটা শান্তনু বাবুর হাতে তুলে দিয়ে বলল, এই নিন আপনার মূর্তি আর আপনার আসামি। এবার আপনার যা করার আপনি করুন শান্তনু বাবু। আমি আজ উঠি, ওটা নেই। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে রুদ্রদা ও আনুবিস চুরির রহস্য। পরের সপ্তাহে গল্পের আসরে আবার আড্ডা বসবে নতুন কোনো গল্প নিয়ে। তাই সবার প্রথমে আমাদের পরিবারের গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে দিন আমাদের গল্পের আসর পরিবারকে। ধন্যবাদ।